মিম্মির গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। শুরু করতে যাচ্ছি জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। চোখ মেলে রেবেকা বুঝতেই পারল না সে কোথায়। তার চারিদিকে অপরিচিত গন্ধ, অপরিচিত অদ্ভুত শব্দ। সে কি তার নানার বাড়িতে? যে কোনো অচেনা জায়গায় ঘুম ভাঙলেই প্রথম যে জিনিসটি তার মনে আসে সেটা হচ্ছে, এটা কি তার নানার বাড়ি? ব্রহ্মপুত্রের উড়ে আসা হাওয়ায় ভর্তি একটি প্রাচীন কোঠায় তার ঘুম ভাঙল। বিছানা চাদরটি কর্পূরের গন্ধ মাখা, পায়ের কাছে বিশাল কোলবালিশ, রেলিং দেয়া ঘন কালো রঙের খাটটাকে সবসময় মনে হতো সমুদ্রের মতো বিশাল। এটা নানার বাড়ি নয়, এর সব কিছুই অদ্ভুত। হোস করে একটা শব্দ হচ্ছে, সঙ্গে সঙ্গে চারদিক থেকে শোঁ আওয়াজ, আবার খানিকক্ষণ নিস্তব্ধতা, আবার হোস করে শব্দ। রেবেকা উঠে বসল। মাঝারি ধরনের একটা ঘর, দুদিকে দেয়াল জুড়ে পর্দা ঢাকা বিশাল কাঁচের জানালা। পর্দার রং হালকা সবুজ, ঘরের দেয়ালের রং ধবধবে সাদা, যেন কিছুক্ষণ আগে কেউ এসে চুনকাম করে গিয়েছে। মেঝেতে গাঢ় সবুজ রঙের শ্যাক কার্পেট, নতুন দুর্বা ঘাসের মতো কোমল। পা রাখতে মায়া লাগে। ঘরে আসবাবপত্র তেমন কিছু নেই। একপাশে ছোট্ট একটা লেখার টেবিল, টেবিলের ওপর অদ্ভুত ডিজাইনের একটি টেবিল ল্যাম্প। এত সুন্দর হয় মানুষের ঘর। রেবেকা উঠে গিয়ে জানালার পর্দা সরালো। যত দূর চোখ যায় বরফ সাদা প্রান্তর। বাঁ পাশে পুতুলের বাড়ির মতো একসারি বাড়ি। হঠাৎ করে স্বপ্ন দৃশ্যের মতো লাগে। স্বপ্নের সব সুন্দর ছবি মন খারাপ করিয়ে দেয়। এটিও দিচ্ছে। মন খারাপ হয়ে যাচ্ছে রেবেকার, কান্না পেয়ে যাচ্ছে। সে তাহলে আমেরিকায় এসে পড়েছে? তার চোখের সামনে আমেরিকা। বাসায় যেদিন খবর নিয়ে এলো সে 3 মাসের ট্রেনিংয়ে যাচ্ছে, কেউ প্রথমে বিশ্বাস করল না। বাবা বললেন, সত্যি সত্যি কোনো চান্স আছে? রেবেকা বলল, আমি 21 তারিখ যাচ্ছি, চিঠি পড়ে দেখো। বাবা সেই চিঠি প্রায় 10 বার পড়লেন এবং এমন উত্তেজিত হয়ে পড়লেন, উত্তেজনায় তার মাথা ধরে গেল। তিনি 2 হাতে কপালের রগ টিপে ধরে গম্ভীর হয়ে বসে রইলেন। মা অবাক হয়ে বললেন, কি লিখেছে চিঠিতে? রেবা সত্যি যাচ্ছে? পড়ো না শুনি। বাবা বললেন, 21 তারিখ রওনা হতে হবে। কোন মাসের 21 তারিখ? এই মাসের। আবার কোন মাসের? কি উত্তেজনা চারিদিকে! মা গুটি গুটি অক্ষরে তার সমস্ত আত্মীয় স্বজনকে চিঠি লিখলেন। পর সংবাদে এই যে রেবা স্কলারশিপ লইয়া আমেরিকা যাইতেছে, তাহার যাত্রার দিন ধার্য হইয়াছে এই মাসের 21 তারিখ। সে ইতিমধ্যেই ভিসার জন্য গিয়াছে। ভিসার জন্য 4 তারিখে ইন্টারভিউ হইবে। তবে স্কলারশিপ আমেরিকা সরকারের, কাজে এই ভিসা পাওয়া ইনশাআল্লাহ কোনো সমস্যা হইবে না। রেবেকা একদিনেই বাসার অন্য সবার চেয়ে আলাদা হয়ে গেল। সবাই সমীহ করে কথা বলে। সামনের বাসার জজ সাহেব পর্যন্ত একদিন রাস্তায় দাঁড় করিয়ে অনেক গল্প করলেন। শুনলাম আমেরিকা যাচ্ছ? জি চাচা। গুড, ভেরি গুড। কোন স্টেট? নর্থ ডাকোটা। নর্থ ডাকোটায় যাইনি কখনো, সাউথ ডাকোটায় গিয়েছিলাম মাউন্ট রাশমোর দেখতে। 4 প্রেসিডেন্টের মূর্তি আছে পাহাড়ের গায়ে, পাথর কেটে করা। মূর্তির নাকি হলো গিয়ে তোমার 8 মিটার। যাচ্ছ কবে? 21 তারিখ। কোন এয়ারলাইন্স? তা এখনো জানি না চাচা, টিকিট হয়নি এখনো। ভালো ভালো, খুব খুশির সংবাদ। তার মুখ দেখে অবশ্য মনে হয় না তিনি খুশি হয়েছেন, কিন্তু মার মুখ দেখে যে কেউ বলে দিতে পারে বড় একটা সুখের ঘটনা ঘটেছে তার জীবনে। এই ঘটনাটা পরিচিত অপরিচিত কাউকে জানাতেও তিনি কখনো দেরি করেন না। এত আচমকা এই প্রসঙ্গ নিয়ে আসেন যে রীতিমতো লজ্জা লাগে। হয়তো দোকানে কিছু একটা কিনতে গিয়েছে রেবেকা, সঙ্গে মা আছেন। জিনিসটি পছন্দ হয়েছে, এখন কেনা হবে। মা বলে বসবে, খামোখা এত দাম দিয়ে এটা কেনার কোনো মানে হয়? 6 দিন পর আমেরিকা যাচ্ছিস, সেখান থেকে নিবি, সস্তায় পাবি। রেবেকা বুঝতে পারে মা মনে মনে অপেক্ষা করেন দোকানি বলবে, আমেরিকা যাচ্ছেন বুঝি, কবে? বেশিরভাগ দোকানি কোনো রকম আগ্রহ দেখায় না। 2-1 অবশ্যই জিজ্ঞেস করে। তাদের দোকান থেকে মা কিছু না কিছু কিনবেনই। যাবার সময় হাসি মুখে বলবেন, আচ্ছা তাহলে যাই রে ভাই।
কী উত্তেজনার দিনই না গিয়েছে। কুমিল্লা থেকে বড় দুলাভাই তার নামে 1,000 টাকা মানি অর্ডার করে পাঠালেন। কুপনে লেখা, বিদেশ যাবার আগে যদি টুকিটাকি কিছু কেনার দরকার হয় সেই জন্য। টাকা পাঠানোটা দুলাভাইয়ের নতুন ব্যাপার নয়। কোনো একটা কিছু হলেই দুলাভাইয়ের কাছ থেকে টাকা চলে আসবে। টুটুল ক্লাস 6-এ বৃত্তি পেল, দুলাভাই 100 টাকা পাঠালেন। ফরিদা একটা লেটার পেয়ে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাশ করলো, দুলাভাইয়ের মানি অর্ডার চলে এলো। তারা কতবার বলেছে, শুধু টাকা পাঠান কেন দুলাভাই, এটা সেটা কিনে পাঠাবেন। কি কিনবো বলো, কিছুই মনে ধরে না। আপনার মনে ধরার দরকার কি, আপাকে সঙ্গে নিয়ে কিনবেন। আচ্ছা, পরের বার থেকে তাই করব। দুলাভাই লোকটা বোকাশোকা ধরনের, থলথলে মোটা, বিয়ের 1 বছরের মধ্যে বেশ উঁচু একটা ভুঁড়ি বাগিয়ে ফেললেন। সেই ভুঁড়ি নিয়ে খালি গায়ে শ্বশুরবাড়ির রান্নাঘরে শাশুড়ির পাশে বসে মাছ কাটা দেখেন, তালপাতার হাওয়া খেতে খেতে সস্তা ধরনের রসিকতা করেন। সেই রসিকতা শুনে মা হেসে বাঁচেন না। আপা কতবার বলে, খালি গায়ে তুমি বাবা মার সামনে ওভাবে চলাফেরা করো, ছি ছি। কী করব বলো, গরম লাগে। গরম লাগলে ফ্যানের নিচে বসে থাকো, রান্নাঘরে বসে আছো কেন? গল্প গুজব করার জন্য বসি, রাগ করো কেন? বাবুকে কোলে নিয়ে বসার ঘরে খানিকক্ষণ বসো তো প্লিজ। আচ্ছা বাবা, আচ্ছা যাচ্ছি। লেবুর শরবত বানিয়ে পাঠাও তো, গরমটা কাবু করে ফেলেছে। এখন লেবুর শরবত বানানো যাবে না, লেবু নেই ঘরে। মা সঙ্গে সঙ্গে টুটুলকে পাঠাবেন লেবু কিনতে। দুলাভাইয়ের মুখের কথা এ বাড়িতে অমোঘ আদেশ। বাবা মা দুইজনই দুলাভাইকে জিজ্ঞেস না করে কিছু করতে পারেন না। ফরিদা সায়েন্সে পড়বে নাকি আর্টসে পড়বে, দুলাভাইয়ের কাছে চিঠি গেল। তিনি যা বলবেন তাই। টুটুল সাইকেল কিনবে, বাবা কিছুতেই দিবেন না। তার ধারণা সাইকেল নিয়ে রাস্তায় বেরোলেই অ্যাক্সিডেন্ট হবে। টুটুল কুমিল্লা গিয়ে দুলাভাইকে ধরল, তিনি চিঠি লিখে দিলেন। টুটুল সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে প্রথম দিনই ঠেলাগাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে ঘরে এলো। বাবা মা কেউ দুলাভাইয়ের বিরুদ্ধে একটি কথাও বললেন না। রেবিকার মনে ক্ষীণ ভয় ছিল, দুলাভাই হয়তো বলে বসবেন, মেয়ে মানুষ একা একা এত দূর যাবে কি, আমেরিকার জায়গাটাও মেয়েদের জন্য তেমন সুবিধার না, তাহলেই সর্বনাশ হতো। ভাগ্যিস দুলাভাই কিছু বলেননি। মানি অর্ডার পাওয়ার 2 দিন পর তার উপদেশ ভর্তি দীর্ঘ চিঠি এসে পড়ল। পুনশ্রতে লেখা, ইটের ভাটায় আগুন দেয়া হবে বলে এখন আসতে পারছি না, তোমার রওনা হবার দিন 7 আগে আসব। বাবা মা তাতে রাজি হলেন না, টুটুলকে পাঠিয়ে দিলেন নিয়ে আসবার জন্য। টুটুল নিয়ে এলো। দুলাভাই ঘরে ঢুকে প্রথম যে কথাটা বললেন সেটা হচ্ছে, একটা ভালো ছেলে আছে আমার হাতে, ঠিকানা নিয়ে এসেছি। বাবা মা যেন এই কথাটা শুনবার জন্যেই অপেক্ষা করছিলেন। তারা প্রায় লাফিয়ে উঠলেন। টুটুল বিকট স্বরে চেঁচাতে লাগলো, ছোট আপার বিয়ে, ছোট আপার বিয়ে। দুলাভাই ম্যাজিশিয়ানের ভঙ্গিতে ছেলের ছবি বের করলেন। সবাই হুমড়ি খেয়ে পড়ল ছবির ওপর। টানাটানি করতে গিয়ে ছবির কোনা ছিঁড়ে গেল। স্টুডিওতে তোলা বোকা বোকা ধরনের চেহারার একটা মানুষ। 21 তারিখে যার আমেরিকা যাত্রা, তার বিয়ে হয়ে গেল 13 তারিখে। সে বিয়েও অদ্ভুত। ছেলে তার মামা আর ছোট চাচাকে নিয়ে মেয়ে দেখতে এসেছে। ছেলের বাবা আসতে পারেননি, অসুস্থ। মেয়ে দেখে তাদের পছন্দ হলো। ছেলের মামা বললেন, একজন মৌলবি ডেকে নিয়ে আসুন, বিয়ে পড়িয়ে দেওয়া যাক। আমি ছেলের বাবার কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। মেয়ে যখন চলে যাচ্ছে, সময়ও তো নেই হাতে, কি বলেন? বড় দুলাভাই সঙ্গে সঙ্গে কাজে খুঁজতে বের হয়ে গেলেন। রাত 11টার সময় বিয়ে পড়ানো হয়ে গেল। পাশের ঘরে খুটখুট শব্দ হচ্ছে। রেবেকা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে দরজা খুলে বের হলো। যে মানুষটি কাল রাতে তাকে নিয়ে এসেছে সে এগিয়ে এসে বলল, ঘুম ভালো হয়েছে? ভালো, অনেকক্ষণ ঘুমিয়েছি। না, বেশিক্ষণ না, ঘন্টা 3। এখন মাত্র 8টা বাজে। আমার কেন জানি মনে হচ্ছে লম্বা ঘুম দিয়েছি। বড় রকমের জার্নির পর এরকম হয়। ঘণ্টাখানেক ঘুমোলেই মনে হয় অনেকক্ষণ ঘুমানো হলো। কিছুক্ষণ পর আবার ঘুম পায়। খিদে হয়েছে, ব্রেকফাস্ট তৈরি করি। এই লোকটিকে এখন অন্যরকম মনে হচ্ছে। এ যেন অন্য লোক। রাতে তালগাছের মতো লম্বা লাগছিল, এখন লাগছে না। যতটা বয়স্ক মনে হচ্ছিল ততটা বয়স্ক মনে হচ্ছে না।
ছোট মামার চেহারার সঙ্গে এর কোনো মিল নেই। ব্রেকফাস্ট খুব সুবিধার হবে না, ঘরে কিছু ছিল না। আমি নিজে ভোরবেলায় কিছু খাই না, তাই কিছু রাখা হয় না। আসুন, টেবিলে আসুন। রেবেকা অবাক হয়ে তাকালো। এই লোকটি এখন তাকে আপনি আপনি করে বলছে কেন? রেবেকা, আমি আপনার ডরমিটরিতে ফোন করেছিলাম। আপনার সব ব্যবস্থা করা আছে ওখানে। নাস্তা খাবার পর আপনাকে দিয়ে আসব। আপনি চা খাবেন না কফি? এখানে চা ভালো পাওয়া যায় না, কফি খুব ভালো, ব্রাজিলের কফি বিনস থেকে তৈরি। আমি চা খাবো। রেবেকা খানিকক্ষণ ইতস্তত করে বলল, কাল রাতে আপনি আমাকে তুমি তুমি করে বলছিলেন, এখন আপনি আপনি করছেন কেন? রাতে তুমি তুমি করে বলছিলাম বুঝি? কেন, আপনার মনে নেই? না, মনে নেই। এ বাড়িতে আপনি একাই থাকেন? হ্যাঁ, একা থাকি। কিছুদিন আমার এক বন্ধু ছিল, ফরিদ। এখন একা। রেবেকা অন্যমনস্ক হয়ে গেল। এই লোকটিকে এত চেনা চেনা লাগছে কেন? খুব পরিচিত কারো চেহারার সঙ্গে এর মিল আছে, কিন্তু কার চেহারা? আমি এয়ারলাইন্সে টেলিফোন করেছিলাম। ওরা আপনার স্যুটকেস ট্রেস করেছে, 10টায় যেতে বলেছে। সেখান থেকে আমরা স্যুটকেস নেব, তারপর আপনাকে রেখে আসবো ডরমিটরিতে। কোথায়? যেখানে ওরা আপনার জায়গা করেছে, রুম নাম্বার 6। আমি ওদের টেলিফোন করেছিলাম। ও, আপনি দেশে একটা টেলিগ্রাম করে দিন যে ঠিকমতো পৌঁছেছেন। ওরা সবাই নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে অপেক্ষা করছে। বাসায় টেলিফোন থাকলে টেলিফোন করা যেতে পারে। টেলিফোন নেই। পাশের কোনো বাসায় আছে যারা ডেকে দেবে? জজ সাহেবের বাসায় আছে, কিন্তু আমি ওদের নাম্বার জানি না। তাহলে টেলিগ্রামই করা যাক। ঠিকানা বলুন। রেবেকা ঠিকানা বলল। বলুন, কি লিখব? রিচড সেফলি। পাশা হাসি মুখে বলল, আপনার এই টেলিগ্রাম আপনার সব আত্মীয় স্বজন পড়বে, কাজেই আরও 2টি লাইন যোগ করে দিই, ওদের ভালো লাগবে। রেবেকা কিছুই বলল না। পাশা বলল, আমি লিখলাম, নিরাপদে পৌঁছেছি। তোমাদের সবার জন্য খুব মন খারাপ লাগছে। এত সুন্দর দেশ, কিন্তু মোটেও ভালো লাগছে না। রেবেকা তাকিয়ে আছে একদৃষ্টিতে, তার চোখ ভিজে উঠছে। পাশা বলল, পাঠাবো এই টেলিগ্রাম? হ্যাঁ, পাঠান। আপনার এই মন খারাপ ভাব 2-1 দিনের মধ্যেই কেটে যাবে। যখন পড়াশোনা শুরু হবে তখন দেখবেন দম ফেলবার সুযোগ পাচ্ছেন না, এবং দেখতে দেখতে দেশে ফেরার দিন এসে যাবে। কী আনন্দ হবে চিন্তা করে দেখুন। রেবেকা লক্ষ্য করল তার চোখে পানি এসে যাচ্ছে। সে দৃষ্টি ফিরিয়ে নিল। পাশা নরম গলায় বলল, বিদেশ থেকে দেশে ফেরার আনন্দ ভোগ করবার জন্যই সবার কিছুদিন বিদেশে থাকা উচিত। ফেরার পর সবাই একটা নেশার ঘোরে থাকে, যাই দেখে তাই কিনে ফেলতে চায়। আমি আমার এক বন্ধুকে দেখেছি, সে তাদের বাড়ির কাজের ছেলেটার জন্য $35 দিয়ে একটা ডিজিটাল ঘড়ি কিনল। অথচ সেই ছেলেটিকে সে কোনো দিন দেখেও নি। চিঠিপত্রে 1-8বার তার নাম এসেছে। রেবেকার চোখ ভরে উঠছে। সে উঠে দাঁড়ালো। বাথরুমে গিয়ে সে খানিকক্ষণ কাঁদবে। পাশা মেয়েটির প্রসঙ্গে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করল। এই মেয়ে একবারও আপনাকে ধন্যবাদ এই কথাটি বলেনি। একজন মানুষ রাত দুপুরে তাকে নিয়ে এসেছে, সব রকম ঝামেলা মেটাবার চেষ্টা করছে, এই দিকটি যেন তার চোখেও পড়ছে না। যেন সমস্ত ব্যাপারটা খুব স্বাভাবিক, এরকমই হওয়া উচিত। এর কারণ কি? একটি মাত্র কারণ, হয়তো এই মেয়ে নিজের পরিবারের বাইরে কারোর সঙ্গে তেমন মেশেনি। পরিবারের একটি মানুষ এরকমই ব্যবহার করবে বলে তার ধারণা। তাছাড়া দেশের বাইরে নিজের দেশের মানুষদের সব সময়ই খুব আপন মনে হয়। ওদের কাছ থেকে আত্মীয়দের মতো ব্যবহার চোখে পড়ে না, সেটাই তো স্বাভাবিক। সোমবার ভোর 9টায় ডক্টর ওয়ার্ডিংটন ফুড টেকনোলজির শর্ট কোর্স উদ্বোধন করলেন। সব মিলিয়ে 35 জন ছাত্র, অর্ধেকের বেশি হচ্ছে বিদেশি। মেয়েদের সংখ্যা 7, তার মধ্যে 3 জন বিদেশি, রেবেকা, শ্রীলঙ্কার আরিয়ারত্না এবং রেড চায়নার মি ইন খুব সিরিয়াস। ডক্টর ওয়ার্ডিংটনের উদ্বোধনী বক্তৃতাও সে নোট করতে লাগল। ডক্টর ওয়ার্ডিংটন প্রথমে কী একটা রসিকতা করলেন। রেবেকা সেই রসিকতাটি বুঝতে পারল না, কিন্তু আমেরিকান ছাত্রছাত্রীরা খুব মাথা দুলিয়ে হাসতে লাগল। রেবেকার প্রথম মনে হলো একমাত্র সেই বুঝতে পারেনি।
তারপর লক্ষ্য করল বিদেশিদের সবাই মুখ চাওয়াচাওয়ি করছে। তার পাশে বসেছে শ্রীলঙ্কার আরিয়া রত্না। সে বিরক্ত মুখে বলল, কি বলছে? রেবেকা মাথা নাড়ল। সে জানে না। কোর্স কোঅর্ডিনেটরের মূল বক্তৃতা বুঝতে কারো কোনো অসুবিধা হলো না। তিনি সম্ভবত বিদেশিদের জন্যই প্রতিটি শব্দ স্পষ্ট করে উচ্চারণের চেষ্টা করছিলেন এবং পারছিলেন। কোর্সটি ছোট, কিন্তু ছোট হলেও এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে কোর্স শেষ হওয়ার পর সবাই ফুড টেকনোলজির বেসিকগুলো খুব ভালো মতো জানবে। প্রথম 5 সপ্তাহ আমরা 3টি কোর্স দেব, কেমিস্ট্রি, রেডিয়েশন কেমিস্ট্রি এবং মাইক্রোবায়োলজি। পরের 3 সপ্তাহ প্র্যাকটিক্যাল ট্রেনিং হবে মিনিয়াপোলিসে ফুড প্রসেসিংয়ের কারখানায়। বাকি থাকলো 4 সপ্তাহ। সেই 4 সপ্তাহে সবাইকে একটি করে স্পেশাল টপিকে পেপার করানো হবে। টপিকগুলো এখনই দিয়ে দেওয়া হবে, তোমরা তোমাদের পছন্দ মতো টপিক নিতে পারো। এই পর্যায়ে ডক্টর ওয়ার্ডিংটন আরেকটি রসিকতা করলেন। আমেরিকানগুলি গলা ছেড়ে হাসতে লাগলো। আরিয়া রত্না বিরক্ত মুখে ফিসফিস করে বলল, ব্যাটা বলছে কি? মেয়েও অস্বস্তির সঙ্গে তাকাচ্ছে। শুধু জর্ডানের আবদুল্লাহ পেটে হাত দিয়ে ঠা ঠা করে হাসছে। বিদেশি ছেলেদের মধ্যে এই একজনের নামই সে মনে রেখেছে। সে অবশ্যই নিজের নাম আবদুল্লাহ বলেনি, বলেছে আবাদুল্লাহ। ডক্টর ওয়ার্ডিংটন বললেন, এখন আমরা স্পেশাল টপিকগুলি ভাগ করে দেব। তারপর 25 মিনিটের কফি ব্রেক আছে। কফি ব্রেকের পরপরই থিওরি ক্লাস শুরু হবে। থিওরি ক্লাসে 2 রকম পরীক্ষা হবে। একটা হচ্ছে ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে কুইজ, অন্যটি কোর্স শেষ হবার পর। ফাইনাল গ্রেডিং হবে 2টি মিলিয়ে। ওয়েটেজ হচ্ছে 50-50। আরিয়া রত্না চোখ কপালে তুলে বলল, পরীক্ষা হবে নাকি? কি সর্বনাশ, আমি তো পরীক্ষার জন্য তৈরি না। রেবেকা বলল, এখন হবে না, পড়াবার পর হবে। এই বয়সে পরীক্ষা দেব কি? তাছাড়া কেমিস্ট্রি আমার কিছুই মনে নেই। ডক্টর ওয়ার্ডিংটন বললেন, কারো কিছু বলার আছে? কোনো প্রশ্ন, কোনো সাজেশন? একজন আমেরিকান বলল, আমাদের কি সাইট সিইংয়ের কোনো প্রোগ্রাম আছে? না, নেই। এই অঞ্চলে দেখার কিছু নেই। তবে তোমরা যদি কন্ট্রিবিউট করতে চাও তাহলে সাউথ ডাকোটায় একটা ট্রিপের ব্যবস্থা করা হবে। যারা উৎসাহী তারা হাত তোলো। আমেরিকানরা সবাই হাত তুলল। আর তুলল আবদুল্লাহ। সে 2 হাত তুলে বসে আছে। কফি ব্রেক দেয়া গেল। রুম নাম্বার 11 পেট্রিশিয়া হলে কফি দেওয়া হয়েছে। গুড ডে। রেবেকা উঠতে যাচ্ছিল। ওয়ার্ডিংটন তার কাছে এগিয়ে এসে বললেন, তুমি আমেরিকা পৌঁছানোর আগেই তোমার নামে দেশ থেকে চিঠি এসেছে। এই নাও। আশা করি এটা তোমার জন্য একটা প্লেজেন্ট সারপ্রাইজ। এই নাও। রেবেকা হতভম্ব হয়ে চিঠি নিল। ওয়ার্ডিংটন বললেন, প্রেমিকের চিঠি নিশ্চয়ই। শুধুমাত্র প্রেমিকরাই এত ভারী চিঠি লেখার সময় পায়। রেবেকা লজ্জায় লাল হয়ে বলল, আমার স্বামীর চিঠি স্যার। তাহলে নিশ্চয়ই নিউলি ম্যারিড? জি স্যার। তোমার স্বামী একজন বুদ্ধিমান লোক। তুমি দেশ থেকে রওনা হবার আগেই সে নিশ্চয়ই চিঠি লিখেছে, তাই না? রেবেকা কিছু বলল না। চলো কফি খেতে যাই। কফি খেতে খেতে তুমি তোমার স্বামীর চিঠির উত্তেজক অংশগুলো আমাকে পড়ে শোনাবে। বাবার বয়সী একজন ভদ্রলোকের কথাবার্তার কি অদ্ভুত ধরন, যেন সে তার বান্ধবীর সঙ্গে গল্প করছে। ওয়ার্ডিংটন হঠাৎ কৌতূহলী স্বরে বললেন, তোমার হাতের তালুতে লাল রঙের নকশা দেখতে পাচ্ছি, ব্যাপারটি কি? বিয়ের সময় আমাদের দেশের মেয়েরা হাতে এরকম নকশা করে। এই নকশা কি সারা জীবন থাকে, পার্মানেন্ট? না, কিছুদিন থাকে। তবে বলা হয় সুখী স্বামী স্ত্রীদের বেলায় এই রং দীর্ঘদিন থাকে। ভেরি ইন্টারেস্টিং। আগামী সপ্তাহে আমার স্ত্রী আসবে মিনেসোটা থেকে। তাকে তোমার হাত দুটি দেখাতে চাই। ততদিন পর্যন্ত নকশাগুলি থাকবে আশা করি, থাকবে না? জি স্যার, থাকবে। তার মানে কি এই তোমরা খুব সুখী স্বামী স্ত্রী? রেবেকা লজ্জা পেয়ে গেল। সে ভেবেছিল বুড়ো ওয়ার্ডিংটন সত্যি সত্যি তার পাশে বসবেন এবং চিঠি পড়তে চাইবেন। সেরকম কিছু হলো না। তিনি একটি সোনালি চুলের আমেরিকান মেয়ের সঙ্গে রসিকতা করতে লাগলেন। মেয়েটি হাসছে, তিনিও হাসছেন। সোনালি চুল কি বলে যেন খোঁচা দিল ওয়ার্ডিংটনের পেটে। দুজনেই হাসছে। এই আনন্দের সবটুকুই কি সত্যি? ভান নেই এর মধ্যে? রেবেকা ভেবেছিল কফি খেতে খেতে সে চিঠি খুলবে না। নিজের ঘরে ফিরে গিয়ে
বিছানায় শুয়ে শুয়ে পড়বে। তারপর ঠিক করলো শুধু খামটা খুলবে, চিঠি পড়বে না। সে প্রতিজ্ঞাও রইল না। সে ঠিক করলো প্রথম 4টি লাইন পড়বে, গুনে গুনে 4 লাইন, এর বেশি নয়। কিন্তু সে গোটা চিঠিই পড়ে ফেলল। রেবা, খুব অবাক হয়েছ তাই না? অবাক করবার জন্য কষ্ট করতে হয়েছে। তোমাকে জানতে না দিয়ে আমেরিকার ঠিকানার জোগাড় করাটাই ছিল সবচেয়ে বড় কষ্ট। তারপর চিঠি লেখা, প্রথম চিঠি, কোনো বানান ভুল যেন না হয়। বাসায় নেই ডিকশনারি, 130 টাকা খরচ করে কিনলাম ডিকশনারি। এটা কিনেও এক বিপদ, যে বানানটা লিখি মনে হয় ভুল। ডিকশনারিতে খুঁজতে গিয়ে সেই শব্দ পাই না। তারপর আছে ভাষার ব্যাপার। আমি চিঠি খুব বেশি লিখি না, কায়দা কানুন ভালো জানা নেই। তুমি নিশ্চয়ই খুব হাসবে, তবে হাসো আর যাই করো, এই চিঠি তোমাকে প্রচুর আনন্দ দেবে এই নিয়ে আমি বাজি রাখতে পারি। প্রবাস জীবনে চিঠির মূল্য অনেক বেশি। সেই চিঠি যদি প্রিয়জনের লেখা হয় তাহলে তো কথাই নেই। মাত্র একদিনের পরিচয়ে নিজেকে তোমার প্রিয়জন ভাবছি। তুমি আবার হাসছো না তো? কীরকম হুট করে বিয়ে হয়ে গেল আমাদের, তাই না? তোমার দুলাভাই ঠিক করলেন তোমাদের বাসাতেই বাসর হবে। তারা হুড়ো করে একটা ঘরে বিছানা করা হলো। ফুল না পাওয়ার জন্যে হয়তো তোমার ছোট বোন পুরো 1 কৌটো সেন্টের শিশি উপর করে দিল বিছানায়। কড়া গন্ধে মাথা ধরে যাবার উপক্রম। আমি বসে আছি তোমার জন্য, তোমার আসার নাম নেই। সম্ভবত আসতে রাজি ছিলে না, অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করাতে হয়েছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে তুমি এলে, এসেই উল্টো দিকে মুখ করে শুয়ে পড়লে। বন্ধুবান্ধবের কাছে বাসর রাতের কত গল্প শুনেছি। বাসর রাতে স্বামী স্ত্রী আবেগে অভিভূত হয়ে কত ছেলে মানুষই কাণ্ড করে। আমাদের বেলায় সেসব কিছুই হচ্ছে না। আমার একসময় ধারণা হলো তুমি ঘুমিয়ে পড়েছ। আমি পরীক্ষা করবার জন্য বললাম, রেবেকা, তোমার কাছে সেফটি পিন আছে? মশারিটা এক জায়গায় ছেঁড়া, মশা ঢুকছে। তুমি দারুণ লজ্জা পেয়ে উঠে বসলে। ছেঁড়া মশারির জন্য অপমানিত বোধ করলে বোধ হয়। সেফটি পিন দিয়ে ছেঁড়া মেরামত করা হলো। তখন আমি আরেকটা ছেঁড়া বের করলাম। তুমি চোখ মুখ লাল করে সেটিও বন্ধ করলে এবং বললে, আপনি এরকম করে হাসছেন কেন? হাসলে কেউ রাগ করে? ছেঁড়া মশারির কারণে তোমার সঙ্গে কিছুটা কথাবার্তা হলো। তারপর আমি বললাম, রেবেকা, আমাকে একটু বাথরুমে যেতে হয়। তোমাদের বাথরুমটা কোন দিকে? তুমি পাংশুবর্ণ হয়ে গেলে। কারণ পরিষ্কার হলো কিছুক্ষণের মধ্যেই। বিদেশ যাত্রা উপলক্ষে তোমাদের সমস্ত আত্মীয় স্বজন জড়ো হয়েছে। মেঝেতে ঢালাও বিছানা, যে যেখানে পেরেছে ঘুমিয়ে আছে। বাথরুমে যেতে হলে ওদের ডিঙ্গিয়ে যেতে হবে। তুমি ক্ষীণস্বরে বললে, এদের উপর দিয়ে চলে আসুন, কিচ্ছু হবে না। রেবেকা, বাকি রাতটা আমরা গল্প করেই কাটালাম। শুধু গল্প অবশ্যই না, ওর সঙ্গে অন্য ব্যাপারও আছে। ওই প্রসঙ্গটি এখন তুলে আর তোমাকে রাগাতে চাই না। ওই রাতে যা রেগেছিলে। রেবেকা, যখন এই চিঠি লিখছি তখন তুমি পাশেই আছো, কিন্তু যখন এই চিঠি পাবে তখন পাশে থাকবে না। বিরহ দিয়ে শুরু হলো জীবন, কাজেই আশা করছি মিলনে তার শেষ হবে। অসংখ্য চুমু তোমার ঠোঁটে, গালে এবং কি আবার রাগিয়ে দিলাম? রেবেকা চোখ মুখ লাল করে ক্লাস করতে গেল। একটুও মন দিতে পারল না লেকচারে। তবু জীবনের প্রথম কুইজ প্রতিযোগিতায় 100তে 100 পেয়ে নিজে অবাক হলো এবং অন্যকে অবাক করে দিল। আবদুল্লাহ সবচেয়ে কম নম্বর 9 পেয়ে খুব হাসতে লাগলো, যেন বিরাট একটা বাহাদুরি করেছে। ফার্গো ফোরামে একজন আবহাওয়া বিজ্ঞানীর ভবিষ্যৎবাণী ছাপা হয়েছে। তিনি হিসেব টিসেব করে বের করেছেন আরেকটি বরফ যুগ আসছে। এই বরফ যুগের স্থায়িত্ব হবে 300 বছর। সমস্ত পৃথিবী বরফে ঢেকে যাবে। সবচেয়ে উষ্ণ স্থানের তাপমাত্রা হবে 0-30 ডিগ্রি নিচে। খবর ছাপা হয়েছে বক্স করে। বিজ্ঞানীর ছবি আছে, হাসি হাসি মুখের ছবি। বরফ যুগ আগমনের সংবাদে তাকে মোটেই বিচলিত মনে হচ্ছে না। পাশে বিরক্ত ভঙ্গিতে বিজ্ঞানীর ছবিটির দিকে তাকিয়ে রইল। বিজ্ঞানীরাও আজকাল সেন্সেশন তৈরি করতে চান। সবাই চায়, তারাই বা বাদ যাবে কেন? খবরের কাগজে পড়বার মতো আর কিছু নেই। ইথিওপিয়ার কয়েকটি বিভৎস ছবি দিয়ে একটি দীর্ঘ ফিচার আছে।
সেটি পড়তে ইচ্ছে করছে না। কোথায় কে না খেয়ে আছে তা আজকের এই ছুটির সকালে জানতে ইচ্ছে করে না। প্রথম প্রথম এই পেট বের হয়ে যাওয়া অপুষ্ট শিশুগুলির ছবি দেখলেই গা কেমন করত। এখন করে না। পত্রিকাওয়ালারা ছবি ছাপিয়ে ছাপিয়ে মানুষের মমতা নষ্ট করে দিয়েছে। পাশে অন্যমনস্কভাবে কয়েকটি ছবি দেখল। প্রতিটির নিচে খুব কাব্যিক ক্যাপশন। মায়ের শুকনো দুধ 2 হাতে খামচি দিয়ে ধরে আছে একটি শিশু। শিশুটিকে দেখাচ্ছে একটা বড় মাপের পোকার মতো। মায়ের মুখ মিশরের মমির মতোই ভয়াবহ। নিচে লেখা ম্যাডোনা। কোনো মানে হয়? ছবিটির দিকে তাকালেই মনে হয় সাংবাদিক ভদ্রলোক একটি পুরস্কার আশা করছেন। পুলিৎজার পুরস্কার, লা গ্র্যান্ডি পুরস্কার, দি রাবো অনার। ভয়াবহ দুর্ভিক্ষের একটি মোক্ষম ছবি মানেই অর্থ, সাফল্য এবং পরিচিতি। পাশা প্রবন্ধটি পড়ে ফেলল। যা ভাবা গিয়েছিল তাই। বাংলাদেশের নাম এই প্রবন্ধে আছে। প্রবন্ধকার শেষের দিকে দুঃখ করে লিখেছেন, ইথিওপিয়া, বাংলাদেশ এসব অঞ্চলে কোনো দিন কি আশা ও আনন্দের সূর্য সত্যি সত্যি উঠবে? পাশার বিরক্তির সীমা রইল না। ইথিওপিয়ার কথা লিখেছ, ভালো কথা, আবার বাংলাদেশকে টেনে আনা কেন? মাথায় একটা সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। বিরক্তির কারণেই হচ্ছে। মাঝে মাঝে এই যন্ত্রণা দ্রুত ছড়িয়ে যায়। 2টি এক্সট্রা স্ট্রেংথ টাইলানলও ঠিক কাজ করে না। অনেক দিন ডাক্তারের কাছে যাওয়া হয় না। একবার যাওয়া দরকার। 35-এর পর শরীরের ছোটোখাটো অসুবিধাগুলোর দিকেও নজর রাখতে হয়। 35-এর পর মানুষ তার নিজের শরীরকেই সবচেয়ে বেশি ভয় করতে শুরু করে। হার্ট কি ঠিকমতো বিট করছে? ক্লান্ত হয়ে পড়ছে না তো? লিভার সে ঠিকঠাক আছে? চোখের মনির ওপর ক্যালসিয়াম দানা বাঁধতে শুরু করেনি তো? রোদের দিকে তাকালে রামধনু ভাসে না তো? শোবার ঘরে টেলিফোন বাজছে। উঠে গিয়ে ধরতে ইচ্ছা করছে না, আবার চুপচাপ বসে থাকতেও ভালো লাগছে না। এটাকে কি ডিপ্রেশন বলে? পাশা উঠে দাঁড়ালো। ততক্ষণে রিং বন্ধ হয়ে গেছে। সে চলে গেল শোবার ঘরে। আবার টেলিফোন আসবে। এমন লোকের সংখ্যা খুব কম যারা প্রথমবারে না পেলে দ্বিতীয়বার রিং করে না। আবার রিং হলো। আমেরিকান মেয়ের গলা। যান্ত্রিক ভাব আছে গলার স্বরে। তার মানে সে একজন সেক্রেটারি। প্রতিদিন 3-4 ঘন্টা করে তাকে টেলিফোনে কথা বলতে হয়। পাশা চৌধুরী? হ্যাঁ। এই টেলিফোন কি আপনার? মেয়েটি যন্ত্রের মতো পাশার টেলিফোন নাম্বার আওড়ালো। হ্যাঁ আমার। কি ব্যাপার? আমি বেল টেলিফোন থেকে বলছি, সুজান আমার নাম। হ্যালো সুশান। তুমি কি বেল টেলিফোন থেকে কোনো চিঠি পাওনি? পেয়েছি। 4 মাসের টেলিফোন বিল বাকি পড়ে আছে। আমরা আর 3 সপ্তাহ অপেক্ষা করব। আমি 3 সপ্তাহের আগেই বিল দেবার ব্যবস্থা করব। ভালো কথা। তুমি এখন থেকে এই টেলিফোনে ওভারসিজ টেলিফোন করতে পারবে না। এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। গুড ডে সুজান। গুড ডে। সব অফিস সেক্রেটারির নাম সুজান কেন হয় তাই ভাবতে ভাবতে পাশা বসার ঘরে এলো। পত্রিকায় পড়ার আর কিছু নেই। সময় কাটানোর মতো ব্যবস্থা করা যায় কি? ছবি দেখলে কেমন হয়? অনেক দিন ছবি দেখা হয় না। ফার্গো ফোরামে 2টি কলাম জুড়ে আছে ছবির খবর। কোনো নামই পরিচিত মনে হচ্ছে না। একটি নাম খানিকটা পছন্দ হচ্ছে, দি ডার্ক। ভূতের কাণ্ড কারখানা হবে। ছবি সম্পর্কে কোনো তথ্য নেই, শুধু লেখা পিজি, প্যারেন্টাল গাইডেন্স। বাবা মারা যদি মনে করেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এই ছবি দেখতে পারেন। দুপুরবেলা ভূতের ছবি দেখে খানিকটা ভয় পাওয়া মন্দ কি? বিরক্তির ভাবটা তো কাটবে। ভয় পাওয়ার জন্য কিছু বুড়ো বুড়ি নিশ্চয়ই থাকবে হলে। সামান্য শব্দেই চেঁচিয়ে উঠে একটা কাণ্ড করবে। অনেক দিন বুড়ো বুড়িদের নিয়ে কোনো ছবি দেখা হয় না। একটা দেখা যেতে পারে। আবার টেলিফোন বাজছে। হ্যালো, পাশা চৌধুরী? বলছি। আমি বেল টেলিফোন থেকে বলছি, মাইকেল। হ্যালো মাইকেল। তুমি কি আমাদের কাছ থেকে কোনো নোটিশ পাওনি? পাশা একবার ভাবলেও বলে, তুমি যে খবরটি দিতে চাচ্ছ তা ইতিমধ্যেই দেয়া হয়েছে, আবার দেবার কোনো প্রয়োজন নেই। কিন্তু সে কিছু বলল না, কথা শুনে গেল। $1,500 মতো ব্যাংকে আছে। 4 মাসের টেলিফোন বিল এই মুহূর্তে চেক লিখে দিয়ে দেওয়া যায়, কিন্তু সেটা করা বুদ্ধিমানের কাজ হবে না। গুড ডে মিস্টার পাশা। কাজের মধ্যে বিরক্ত করার জন্য দুঃখিত। দি ডার্ক ছবিটি দেখতে যাওয়ার পরিকল্পনা দীর্ঘস্থায়ী হলো না।
আজকাল কোনো পরিকল্পনাই দীর্ঘস্থায়ী হয় না। পাশা ঠিক করলো দুপুরবেলা খানিকটা ঘুমানোর চেষ্টা করবে। খাঁটি বাঙালি একটি ব্যাপার, যেখানে সবাই কাজকর্ম করছে সেখানে নরম বিছানায় আরামের ঘুম। মেইল বক্সে বেশ কিছু চিঠি, শুয়ে শুয়ে চিঠি পড়েও খানিকটা সময় কাটানো যায়। আজ হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই অ্যাপল গেমসের পিআরও টেলিফোন করবে, সেরকমই কথা আছে। পিআরও এর কথাবার্তায় বোঝা গেছে অ্যাপল গেমস প্রাথমিকভাবে তার খেলাটি পছন্দ করেছে। চূড়ান্ত পর্যায়ের মিটিংটি হবে ডিসেম্বরের 2 তারিখে। পাশা বলেছিল, আমি টাকা পয়সার একটা বড় রকমের ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। অবস্থা বদলাবার একটা বড় সম্ভাবনা আছে মিস্টার পাশা। গেম ডিভিশনের অনেকের ধারণা এই খেলাটি বড় রকমের হিট হবে। তবে আমাদের হাতে আরও কিছু ইন্টারেস্টিং গেমসের সফটওয়্যার জমা পড়েছে। সেগুলো কীরকম বলতে পারেন? না, পারি না। ভিডিও গেমসের এই খেলাটি তৈরি করতে পাশার লেগেছে 6 মাস। প্রোগ্রাম লেখা, বদলানো, পরীক্ষা করে দেখা, জিনিসটি দাঁড়িয়ে যাবে আশা ছিল না। শেষ পর্যন্ত দাঁড়িয়েছে খেলাটি এরকম। ভিডিও ক্যাসেট কম্পিউটারে লাগাবার সঙ্গে সঙ্গে একটি মানুষের ছবি ভেসে উঠবে। নিচে লেখা হবে, এই মানুষটির নাম জন, তার সঙ্গে আছে $500। এই $500 নিয়ে তাকে 1 মাস টিকে থাকতে হবে। সে কি পারবে? তারপর 3টি লটারির টিকিট ভেসে উঠবে পর্দায়। সে ইচ্ছে করলে একটি টিকিট কিনতে পারে $5 দিয়ে, জিতে গেলে সে $50 পাবে। কোন টিকিটটি কিনবে তার নির্ভর করবে যে খেলাটি খেলছে তার ওপর। সে জানে না 3টির ভেতর কোনটি সেই বিশেষ টিকিট। তেমনিভাবে আসবে শেয়ার মার্কেট। সে কি শেয়ার কিনবে না কিনবে না? লোকটি কি অ্যাপার্টমেন্ট ভাড়া করবে না করবে না? অ্যাপার্টমেন্ট ভাড়া না করে সে রেলওয়ে স্টেশনেও রাত কাটাতে পারে, কিন্তু সেখানে গুন্ডাদের হাতে টাকা পয়সা খোয়ানোর ভয় আছে। খেলাটি যথেষ্টই উত্তেজনার। লোকটিকে জিতিয়ে দিতে হলে ঠান্ডা মাথায় ভেবেচিন্তে খেলতে হবে। প্রচুর ভ্যারিয়েশন। খেলাটি অ্যাপল গেমসের পছন্দ না হওয়ার কোনোই কারণ নেই, কিন্তু সময় খারাপ। হয়তো শেষ মুহূর্তে পিআরও ঠান্ডা গলায় বলবে, মিস্টার পাশা, আমরা অত্যন্ত দুঃখিত যে আপনার এত চমৎকার একটি খেলা আমরা নিতে পারছি না। শেষ পর্যন্ত এই বিশেষ খেলাটি খেলতে হবে পাশাকে। $1,500 খেলা। খেলতে হবে অত্যন্ত সাবধানে। পাশা চিঠির গাদা নিয়ে বসল। দেশে চিঠি এসেছে 3টি। এসব পড়বার কোনো অর্থই হয় না। চোখ বন্ধ করে বলে দেওয়া যায় চিঠির বক্তব্য। জিনিসপত্র অগ্নিমূল্য, জীবন ধারণ করাই কঠিন, ইত্যাদি ইত্যাদি। মূল বক্তব্য একটি, আমাদের বেঁচে থাকার ব্যাপারে তোমার সাহায্য চাই। তোমার উপর আমাদের দাবি আছে, ভালোবাসার দাবি, আত্মীয়তার দাবি। আমাদের দুঃসময়ে তুমি আমাদের দেখবে না? দেশের চিঠি আগে পড়ার দীর্ঘদিনের অভ্যাস ছাড়া গেল না। অপরিচিত হাতের লেখার একটি চিঠি খুলল সে। দামি একটা কাগজে গোটা গোটা করে লেখা, পাশার ফুফাতো বোনের স্বামী। চিঠির বক্তব্য হচ্ছে, আমেরিকা আসবার একটা ব্যবস্থা পাশা ভাইকে করতেই হবে, যেভাবেই হোক। দরকার হলে আমেরিকায় সে কুলিগিরি করবে, ইত্যাদি। এই ছেলেটিকে সে চেনে না। ফুফাতো বোনের কথাও ভালো মনে নেই। নাক বোচা একটা ছোট্ট মেয়ে দেখে এসেছিল। রাত দিন রান্নাবাটি খেলতো। একা একা সে হাত নাড়ছে, ছ্যাঁক শব্দে ডাল বাগার দিচ্ছে। বিচিত্র খেলা। এই মেয়ে বড় হয়ে গেছে। বাবা মার আপত্তি উপেক্ষা করে একটা বেকার ছেলেকে বিয়ে করেছে। ভাবাই যায় না। প্রথম প্রেমের স্বপ্নভঙ্গ ইতিমধ্যেই হয়ে গেছে নিশ্চয়ই। পাশা মনে মনে ঠিক করে ফেলল ছেলেটির চিঠির জবাব দেবে না। তবে ফুফাতো বোনকে $100 একটা ড্রাফট পাঠিয়ে দেবে। সঙ্গে একটি চিঠি থাকবে, যাতে লিখবে, তুমি যে বিয়ে করে ফেলেছ তা জানতাম না। তোমার ডাল রান্নার ছ্যাঁক শব্দ এখনও কানে বাজে। $100 পাঠালাম। পছন্দসই কোনো কিছু কিনে নিও। আর ভালো কথা, তোমার বর আমেরিকা আসতে চাচ্ছে। এ ব্যাপারে আমার কিছুই করণীয় নেই। এখন এদেশে আসবার পদ্ধতি আমার জানা নেই। তাকে দেশেই কিছু একটা করতে বলো। দ্বিতীয় চিঠিটি আমিনুল হকের। ইনি জনতা ব্যাংকের কচুখ্যাত শাখার একজন কর্মচারী। পাশার আত্মীয়। আত্মীয়তার সূত্রটি ভদ্রলোক বিশদভাবে লিখেছেন, তবুও তা পরিষ্কার নয়। এই ভদ্রলোক তার ছেলেকে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং পড়াতে চান। তিনি শুনেছেন এদেশে প্রচুর বাঙালি ছাত্র কাজকর্ম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। ওরা যদি পারে, তার ছেলে কেন পারবে না? তিনি কষ্ট করে যেভাবেই হোক ছেলের ভাড়ার টাকা জোগাড় করবেন। ছেলে ভালো, ম্যাট্রিকের 3টি লেটার নিয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে। তবে জ্বর নিয়ে পরীক্ষা দেবার জন্য
ইন্টারমিডিয়েট পরীক্ষা বেশি ভালো হয়নি, হায়ার সেকেন্ড ডিভিশন আছে, ইত্যাদি ইত্যাদি। তৃতীয় এবং শেষ চিঠিটি বড় ভাইয়ের। তিনি প্রতি মাসে টাকা পাওয়ার পর একটি চিঠি লেখেন এবং সেখানে টাকা পয়সা ছাড়া অন্য কোনো ব্যাপার থাকে না। তার চিঠি অনেকটা অফিসিয়াল চিঠির মতো। তোমার ড্রাফট পেয়েছি। ডলারের বাজার এখন একটু ভালো, প্রতি ডলারে 27 টাকা 50 পয়সা করে পেলাম। গতবার দর ছিল 26 টাকা, তবে শোনা যাচ্ছে দর এরকম থাকবে না। আমার একজন পরিচিত এজেন্ট আছে, কুদ্দুস সাহেব, চাঁদপুর বাড়ি। তিনি আমাকে সব সময় ভিতরের খবর দেন। তিনি বললেন বাজারে বর্তমানে জার্মান মার্কের অবস্থা ভালো, ডলার এবং পাউন্ড দুইটি দামই ভবিষ্যতে কমবে। বাসায় আর সব খবর ভালো, তোমার খবর জানাবে। গত মাসে কোনো চিঠিপত্র না পেয়ে চিন্তিত আছি, রোজার মাসে কিছু বেশি পাঠাতে পারো কি না দেখবে। তোমার ভাবির শরীরটা ভালো যাচ্ছে না। বড় ভাইয়ের প্রতিটি চিঠির শেষ লাইন তোমার ভাবির শরীরটা ভালো যাচ্ছে না। 15 বছর ধরে একজন মহিলার শরীর ভালো যায় না কিভাবে, সে এক রহস্য। এবার বড় ভাই কী লিখবেন কে জানে। এবারেই তাকে কোনো টাকা পাঠানো হয়নি। মার মৃত্যুর পর তিনি একটু ভয় পেয়েছিলেন। তার ধারণা হয়েছিল হয়তো আমেরিকা থেকে ডলার আসা বন্ধ হয়ে যাবে। সেই একবার তিনি 3 পাতার এক দীর্ঘ চিঠি লিখলেন। সেখানে মার পেছনে শেষের দিকে কিভাবে জলের মতো টাকা খরচ হয়েছে তার বর্ণনা আছে। তিনি যে শেষ পর্যন্ত 6,000 টাকা কর্য করলেন সেই কথাও আছে। ইউনিভার্সিটিতে মেয়ে ভর্তি হয়েছে, তার রিক্সা ভাড়াই যে মাসে 200 টাকা সে কথাও আছে। পাশা যথারীতি ড্রাফট পাঠিয়ে বড় ভাইয়ের আশঙ্কা দূর করে। বাকি চিঠিগুলো পড়তে ইচ্ছা করছে না, জরুরি কোনো কিছুই নয়। আমেরিকায় তাকে জরুরি চিঠি লেখার কেউ নেই। খিদে লাগছে, ঘরে খাবার আয়োজন তেমন কিছু নেই। পনির এবং রুটি আছে, স্যান্ডউইচ বানানো যায়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। উঠতে হবে, পনির কাটতে হবে, রুটি গরম করতে হবে। পিৎজা হাটে একটা মিডিয়াম সাইজের পিৎজার অর্ডার দেওয়া যেতে পারে। কেন জানি সেই কষ্টটাও করতে ইচ্ছে করছে না। ঘরের হিটিং কি কাজ করছে না? কেমন যেন ঠান্ডা লাগছে, নাকি সত্যি সত্যি বরফ যুগ এসে যাচ্ছে। পাশে চাদর টেনে দিয়ে চোখ বন্ধ করল এবং প্রায় সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধ্যাবেলায়, কে যেন কলিং বেল টিপছে। পাশা দরজা খুলে দেখল রেবেকা দাঁড়িয়ে আছে, মুখ শুকনো, শীতে সে কাঁপছে। অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কি? শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস নক্ষত্রের রাত। আজ শেষ হলো উপন্যাসটির 2য় পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।